আমি অবশ্য ভালো করে বুঝি না সৃজনশীলতা মননশীলতা এগুলো কঠিন কথা, এগুলি মুখস্থ কথা বলতে হয় বলে বলি, কিন্তু আমি নিজেও জানি না। আমি শুধু এই কথাই বলি, সাম্য বলতে কি বোঝায় সেটা লক্ষ্য করেন। একটা উদাহরণ দেই, ছেলে মেয়ে উভয়ে ভোট দিতে পারবে, এটা তো স্বাভাবিক, তাই না? অর্থাৎ মেয়ের ভোটাধিকার কেন থাকবে না? প্রথম ভোটাধিকার যখন ইংল্যান্ডে দেয়, আমি একটা সাধারণ তথ্য বলছি, বলে কি একটা তারা বয়স সীমা আরোপ করে, 30 বছরের নিচের মেয়েরা ভোট দিতে পারবে না। তখন একটা সমস্যা হয় কি, অনেক মেয়ে ভোটাধিকার পেয়েও ভোট দিতে যেত না, কারণ ভোট দিতে গেলে জানবে বয়স 30-এর বেশি। আমরা আপনার বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ থেকে আমি আবার শমিকা স্যারের কাছে জানতে চাইবো যে আপনিও এরকম কোন একটি চোখ আপনাকে দেখছে, এরকম আপনার মনে হয় কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। শমিকা স্যার, আপনারও কি কখনো এরকম মনে হয়, থিয়েটারের কথা বলছিলেন সলিমুল্লাহ খান এবং আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে বলছিলেন যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং এর কথা তিনি বলছেন, আপনার কি এরকম মনে হয় যে কোনো একটি চোখ আপনাকে দেখছে যার জন্য আপনি অনেক কিছু করতে পারছেন? এটাকে আমি আসলে দুইভাবে বলতে পারি ফাইমে, কারণ আমি যখন আমার কোনো কথাগুলো নিয়ে আমি গুছিয়ে বলছি বা যেভাবেই বলছি, তখন ব্যক্তিসমী যখন আমি বলছি, আমি একটা ঘরোয়া পরিবেশে যখন মত প্রকাশ করছি, তখন কিন্তু আমার তখন মনে হয় না যে ওইভাবে কোনো বিগ ব্রাদার ইজ ওয়াচিং মি। কিন্তু যখনই আমি আবার মিডিয়ার সামনে সেই একই আমি যাচ্ছি, কখনো কখনো সেটা কিন্তু হয় যে সেই একই আমি যখন কোনো একটা মিডিয়া, কোনো ক্যামেরা অথবা কোনো সোশ্যাল ফর্মাল গ্যাদারিংয়ে কথা বলছি, আমার মত প্রকাশ করছি, তখন কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার মাথায় কাজ করছে, কারা শুনছে, কি শুনছে। এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা আমার ক্ষেত্রে এখনো হয়নি, আমি জানি না পরের ক্ষেত্রে, কিন্তু আমি অনেকের ক্ষেত্রে শুনি যারা মত প্রকাশ করছে, তাদের বিভিন্ন মতগুলো টক শোতে গিয়ে তাদের চিন্তাগুলোকে প্রকাশ করছে, বলছে, ভাবছে। সেখানে রাজনৈতিক একটা অদৃশ্য একটা কোনো চোখ বোধহয় তারা ফিল করে যে পেছনে আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে রাজনীতিটাও আমাদের চারপাশে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আমাদেরও ব্যাক অফ দ্য মাইন্ডে এটা এসে যায় কিনা আমি ভাবি না। তুমি আজকে বলার পরে এখন মনে হচ্ছে যে আমাকেও এটা সক্রিয়ভাবে ভাবতে হবে। তবে আমার কাছে মনে হয় আমরা যখন কোনো মিডিয়াতে গিয়ে কাজ করি বা কথা বলছি, মত প্রকাশ করছি, তখন কিন্তু এক ধরনের মানে কখনো কখনো মাথায় আসে, এবং সেখানে রাজনৈতিক জায়গা থেকেই বিগ ব্রাদার্সের জায়গাটা আমার কাছে মনে হয়। আরেকটি ব্যাপার মনে হয়, যখন মুক্ত চিন্তার কথা, সৃজনশীলতার কথাই বলছি, সৃজনশীল চিন্তা, মুক্ত চিন্তা, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা, আমার কাছে মনে হয় সব সৃজনশীল চিন্তা যতই আমি প্রকাশ করছি, বলছি, সবার ভেতরেও কিছু না কিছু ফিউডালিটি আছে, এক ধরনের ফিউডাল মানসিকতা ভেতরে থাকে। এবং সেটা কম বেশি আমার ক্ষেত্রে মনে হয়েছে, যাদেরকে আমি অনেক সময় ভেবেছি, দেখেছি, সেই জায়গাটাও কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার ব্যক্তির পক্ষে। আফসার চৌধুরী, আমি যদি গণমাধ্যমের কথা আপনার কাছে জানতে চাই, যে আপনি গণমাধ্যমের একজন বিশ্লেষক, কাজ করেছেন আপনি দীর্ঘদিন গণমাধ্যমের একটা কাজের মধ্যে, আমরা জানি যে গণমাধ্যম সমাজের যে ধৈর্যের যে স্তর বা কতটা টলারেন্স সে নিতে পারে, সেটা সে তার পরীক্ষা করার কথা। আমাদের গণমাধ্যমের মধ্যে কি আমরা এই প্রবণতাটা দেখি, নাকি আমার কাছে বেশিরভাগ সময় মনে হয় যে গণমাধ্যম সবসময় শক্তিশালীদের পক্ষে দাঁড়ায়, গণমাধ্যম সবসময় ক্ষমতাসীনদের পক্ষেই থাকে? তো নির্ভর করে কিছুটা গণমাধ্যমের উপরে। তবে আমার মনে হয় সবসময় গণমাধ্যম যেটা করেছে, যে সমাজ যতটা স্বাধীনতা দেয় তার চেয়ে একটু আগ বেড়ে এসে দেখার চেষ্টা করেছে। এবং যেহেতু বর্তমানে অনেকগুলো গণমাধ্যম কাজ করেছে, কেউ যদি বলে যে গণমাধ্যম সব ক্ষমতাবানদের পক্ষে থাকে, হ্যাঁ, ক্ষমতাবানদের গণমাধ্যম তো ক্ষমতাবানদেরই, এবং প্রত্যেক গণমাধ্যম কর্মী জানে যে তার একটা সীমা আছে। কিন্তু যে জিনিসটা আমার মনে হয়েছে যে গণমাধ্যম ব্যবসার কারণে হোক বা অন্য কারণে হোক, গণমাধ্যম কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। গণমাধ্যম সীমিত হয়েছে এই কারণে যে গণমাধ্যম কিন্তু ব্যবসা করতে হবে, গণমাধ্যমকে টিকতে হবে। টিকতে গেলে গণমাধ্যম সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছে যেটা গণমাধ্যমকে তার প্রভাবের বলয়টাকে বাড়াতে পারে। সমস্যা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যে এর মাধ্যমে যে প্রান্তিককরণ ঘটছে যারা, সেটা হচ্ছে যে আগেও যারা প্রান্তিককরণ হয়েছিল, অথবা সাধারণ মানুষ আমরা যাদের বলি, তাদের কোনো কণ্ঠস্বর আমরা শুনতে পাই না। তো গণমাধ্যম ক্রমে মধ্যবিত্ত উচ্চবিত্তের হচ্ছে, মালিক তো হয় উচ্চবিত্ত। আমাকে যেমন লোকজন বলে যে আপনি বড় লোকের মিডিয়াতে কাজ করেন, আরে বড় লোকের মিডিয়াতে কাজ করবো, আমাকে নিজের মিডিয়া আছে নাকি? কিন্তু আমরা মধ্যবিত্ত যারা, এবং বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে যারা জড়িত, আমাদের পরিসরটা, বলয়টা, যে কেউ আমাদের কণ্ঠটা চেপে ধরছে সেটার জন্য আমাদের স্বাধীনতা কমছে তা নয়। আমরা হচ্ছে যে আমরা কোনো কণ্ঠস্বর যে অন্যরা আছে, এই কণ্ঠস্বরটা আমরা শুনতে পাচ্ছি না। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড়
সমস্যা। আমি এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইবো। আমি যদি একটু আগে থেকে আফসার চৌধুরী যেটি বললেন যে গণমাধ্যম আসলে আগ বাড়িয়ে দেখে একটু যতটুকু স্বাধীনতা থাকছে, আপনি কি এই বক্তব্যের সাথে একমত? আমি কিন্তু এই বক্তব্যের সাথে একমত হতে পারি না। আমার কাছে মনে হয় যে গণমাধ্যম আসলে আগ বাড়িয়ে দেখে না। গণমাধ্যমও বহু প্রকার আছে, কিন্তু গণমাধ্যমের যেটা সীমা, তার ভিতরে গণমাধ্যমকে প্রথমে নিজেকে টিকিয়ে রাখতে হয়। মানে তার দু রকমের সেন্সরশিপ কাজ করে। একটা হচ্ছে যেটাকে আমরা বলি রাষ্ট্র এবং ক্ষমতা প্রতিষ্ঠান, কিন্তু আরেকটা অদৃশ্য জগৎ আছে যেটা তার দর্শক বা তাদের মধ্যে তাকে কেমন করে গ্রহণ করা হবে সেই জিনিসটাও তাকে হিসেবের মধ্যে নিতে হয়। এখন ধরেন আগে পুরনো নাটকে, যেমন গ্রিক নাটকে একটা চরিত্র সবসময় তাকে কোরাস। কোরাস করে কি, যখন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যান্টিগনি নাটকে যখন ক্রেয়ন বলে যে সেই ভালো, যে সেই পুত্রই ভালো যে বাবার আদেশ মেনে চলে, তখন তার পুত্র হেমন, যার অর্থ হচ্ছে রক্ত, তখন সে যখন আর্গু করে, আব্বা বুঝলাম আমি আপনার কথা মেনে চলবো, আপনাকে আমি ভুল বলবো না, কিন্তু আপনার একটা সুবিধা নাই, আপনার সামনে এসে কেউ সত্য কথা বলে না, আপনার রক্তচক্ষুকে সবাই ভয় পায়, সুতরাং কিন্তু আমি যদি ছদ্মবেশে জনগণের মধ্যে ঘুরে বেড়াই, আমি জানি এই যে মেয়েটাকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন এটা মানুষ পছন্দ করছে না, সেই তো সত্যটা আপনাকে বলার আমার অধিকার আছে, আপনি দয়া করে আপনার এই যে ক্রোধান্বিত মুহূর্ত তা থেকে সরে যান। লক্ষ্য করেন বা এই দুইজনের মধ্যে কথার মধ্যে কিন্তু একটা টের পাওয়া যায়। উনি বলেন, তখন কোরাস এসে বলে কি, বাপকে বলে তোমার কথাও ঠিক আর হেমন বলে তার কথাও ঠিক। দেখেন এটা শুধু ওই কোরাস নয়, দার্শনিকদের মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, জার্মান দার্শনিক হেগেল বলছেন ক্রেয়নও ঠিক এবং অ্যান্টিগনিও ঠিক। একজন রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে বলছে, আরেকজন পরিবারের দৃষ্টিকোণ থেকে বলছে। কিন্তু যদি আপনি একটু চিন্তা করে দেখেন, আমি আপনার সাথে একমত হয়ে বলবো, আমি এদের একজনের সাথে একমত নই, মানে কোরাসের সাথে একমত নই, হেগেলের সাথে একমত নই, আসলে এর মধ্যে কোনো একজন ঠিক, কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছে দুজনের কথাই ঠিক। আমাদের গণমাধ্যম অনেকটা কোরাসের ভূমিকা বা হেগেলের ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ সে বলে গৃহস্থকে বলে সজাগ থাকো, চোরকে বলে চুরি করো। তা আপনি এইখানে কোথায় যাবেন? এখানে আরো বহু রকমের ছোট ছোট প্রশ্ন আছে। মিডিয়ার একটা কথাই বলি, সেদিন আমি একটা টেলিভিশনে গিয়েছিলাম, তো সেখানে আলোচনা ছিল বলে কি সোশ্যাল মিডিয়া কতটুকু সোশ্যাল, আলোচনার বিষয় ছিল। তো সেখানে বলছে যে একটা, তখন জনগণের মত দেখাচ্ছে, আমরা বসে আছি, জনগণের মধ্যে একটা ছেলে বলছে যে মেয়েরা ফেসবুক পাওয়ার পরে বেশি বেশি পরকীয়া করছে। লক্ষ্য করুন, কারণ সে অবশ্য স্বামী যখন চাকরিতে চলে যায় সে বসে, স্বামীরা কি করছে সেটা সে বলছে না, কিন্তু আমি একটা ঠিক প্যারালেল পেলাম। ঊনবিংশ শতাব্দীতে নারী শিক্ষার বিরুদ্ধে যে আর্গুমেন্ট দেওয়া হতো, যে মেয়ে পড়তে জানে, বিশেষ করে যে লিখতে জানে, সে পরপুরুষকে প্রেমপত্র লিখবে। তো একই আসলে এই থেকে বলে সোশ্যাল সেন্সর, অর্থাৎ সমাজের মত দেখা, জনমত যে কথাটা আমরা বলি, এই যে এটা কি গ্রিক ভাষা বলে ডক্সা, যেখানে অর্থোডক্স হেটেরোডক্স আসছে, এই মতামত জিনিসটা, এই পাবলিক ওপিনিয়নটা হচ্ছে একটা সাংঘাতিক জিনিস। আমরা গণতন্ত্র বলতে সাধারণত পাবলিক ওপিনিয়ন মনে করি, কিন্তু পাবলিক ওপিনিয়ন অনেক সময় অনুসরণ করে, অগ্রগতি হয় না। আমি সবিনয়ে আফসান ভাইয়ের সাথে বলবো কি, আমাদের বুদ্ধিজীবীদের যেটা ভূমিকা সেটা হচ্ছে অগ্রণী বুদ্ধিজীবী হওয়া। যেমন অনেক সময় আপনার প্রাণ যেতে পারে, অ্যান্টিগনি যে ভূমিকা নিয়েছিল সেটা হচ্ছে বুদ্ধিজীবীর ভূমিকা, যদি বা সে পারিবারিক প্রসঙ্গে। সক্রেটিস যে ভূমিকা নিয়েছিল সে বুদ্ধিজীবীর ভূমিকা, কিন্তু পরবর্তীকালে আমরা এখন যেটাতে আসছি এটা তো বিপ্লব হয়েছে। কোপার্নিকাসও তার ভূমিকা নিয়েছে, যখন যেদিন তার মৃত্যু এসে গেছে তখন সে তার বইটা প্রকাশ করেছে, কারণ সে জানে যে এরপর তাকে আর কিছু করা যাবে না। আমরাও প্রায় সময় করি, অনেকে মৃত লোকের লেখাও ছাপতে চায় না। আমি একটু উদাহরণ দিই, প্রফেসর আসাবউদ্দিন বলে একজন বামপন্থী নেতা ছিলেন, হ্যাঁ, তারও এই বছর 100 বছর পূরণ হয়েছে। আমি শুধু এটা দিয়ে শেষ করি। উনি বললেন, উনি ইন্দিরা গান্ধীর বিচার চাই বলে একটা বই লিখেছিলেন। সেই বইটা চট্টগ্রাম বইমেলা যখন বিক্রি হচ্ছিল, চলন থেকে বই করতে গিয়ে বিক্রি করছিল, প্রফেসর আবুল ফজল তখন জিয়াউর রহমানের উপদেষ্টা সেই সময়, এবং জিয়াউর রহমানের উপদেষ্টা হওয়ার সময় তার সাথে তার বিরোধ হয়েছিল। আমি সংক্ষেপে কথা বলি, আবুল ফজল সাহেব নাকি ওনাকে উপদেশ দিলে বইটা সরিয়ে ফেলেন। তো বইটা সরিয়ে ফেলার পর আরো বেশি বিক্রি হয়েছে। অর্থাৎ বইটাতে কি ছিল, উনি বলছিলেন ইন্দিরা গান্ধী একজন নারী, তখন নকশাল যে সমস্ত বন্দীদেরকে ভারতের বিভিন্ন কারাগারে নির্যাতন করা হচ্ছিল, সেই কথাটা বলছিলেন, আপনি নারী হয়ে নারীকে কেমনে নির্যাতন করলেন। আসাদুদ্দিন সাহেবের লেখা খুব ভালো মন্দ সেটা আমি বলছি না, ওটা ছিল রাজনৈতিক বই। এখন আমি কথাটা বলছি, আসাদুদ্দিনের রচনাবলী বেরিয়েছে 3 খণ্ডে, প্রফেসর আনু মোহাম্মদ সম্পাদনা করেছেন, সেটা 2 এডিশন চলছে, এখন 2004-এ বেরিয়েছে, এখন 2014। ইন্দিরা গান্ধীর বিচার সেই বইটা সেখানে ছাপা হয়নি। আমি তার ছেলেকে জিজ্ঞেস করলাম, এন্তেজারউদ্দিন আহমদকে, যে উনি সহ-সম্পাদক, যে এটা ছাপেননি কেন? অথচ ওনার আমার সাহিত্য জীবন বইতে ওইটা সামারি দেওয়া আছে, এভাবে আমি জানি, আমি সেই ছাত্র জীবনে পড়েছিলাম বইটা, নাই কেন? বলে ওখানে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এমন সব কথা আছে, এটা লিখলে বর্তমান সরকার খুশি হবে না, সে ছাপে নাই।
তার বহু কথা আছে আর কি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সময় আপনার কাছেই আসবো। আপনি একটু বলবেন যে গণমাধ্যম আসলেই কি তার মানে একটু অগ্রবর্তী ভূমিকা পালন করছে কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।